শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর। সাথে থাকছি আমি জুবাইর মঞ্জুর। সাধারণত ময়দা দিয়ে জিলাপি তৈরি হয় বেশি, কিন্তু যদি হয় চালের গুঁড়া আর গুড়ের তৈরি জিলাপি, তাও এক একটি জিলাপির ওজন যদি হয় 1 থেকে 1.5 কেজি। দেশে অনন্য স্বাদ আর ব্যতিক্রমী এই জিলাপি একমাত্র তৈরি হয় চট্টগ্রামের হাটহাজারীতে। সেই জিলাপির গল্প তুলে এনেছেন হারুন রশিদ। হাতে কাপড়ের জিপলক ব্যাগ, তাতে নানা উপকরণে মাখা চালের গুঁড়ো, গোলাকৃতির প্যাচ দিয়ে এক এক করে ছাড়া হচ্ছে গরম তেলে। মাত্র 10 থেকে 12 মিনিটেই তৈরি হচ্ছে মজাদার এক খাবার, যার পরিচিতি চালের জিলাপি নামে। ব্যতিক্রমী এই জিলাপির দেখা মিলবে উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট ও মনিয়াপুকুর সহ অনেক হাট বাজারে। সকাল থেকে শুরু হয় জিলাপি বানানোর কাজ। প্রথমে বড় একটি পাত্রে চালের গুঁড়োর সাথে গরম পানি মিশিয়ে তৈরি করা হয় খামি। পাশাপাশি আরেকটিতে চলে আখের গুঁড়োকে ছোট করে ভেঙে জাল দিয়ে তরল করার কাজ, যার সংমিশ্রণের পর তা প্রথমে তেলে ভাজা হয়। এরপর তা শিরার মধ্যে চুবিয়ে পরিবেশন করা হয়। ম্যাক্সিমাম প্রতিদিন 50 কেজি চাউলের গুঁড়া যায়। চাউলের গুঁড়াটা আমরা খামি করে তেলের মধ্যে 10-15 মিনিট এটা বাজার পরে এটা মিটার মধ্যে দিই, যেটা গুড় আর আখের গুড়। ওইখানে 4-5 মিনিট রাখার পরে এটা শিরা খাওয়ার পরে পরিপূর্ণ হওয়ার পরে এখানে তোলার পরে এটা আমরা 180-200 টাকা করে বিক্রি করি। ছোটোটা 200 টাকা আর বড়োটা 180 টাকা করে বিক্রি করি। সর্বোচ্চ 10-15 মিনিট লাগবে এটা করার জন্য, হামিটা করার জন্য। তারপর দিক থেকে আমরা একটু মিঠা গলাই, আখের গুড় গলাই, আখের গুড় এটা গলাই আমরা এখানে জিলাপিগুলো করে বানাই মানে এখানে আখের গুড়ের মধ্যে দিতে হয়। এই জিলাপিটা অনেক বছরিতে আমার প্রায় জন্মের আগে থেকে এই জিলাপিটা সরকার হাটে কি বিক্রি হতো। আমরা খাইছি, আমরা কাজ শিখে এখন আমরা বিক্রি করি। অনেকজনের খাই, এখন অনেক কাস্টমার আছে। মূলত শীত মৌসুমকে ঘিরে তৈরি হয় জিলাপি। নানা উৎসবেও ঠাঁই করে নিয়েছে জনপ্রিয় এই খাবার। এক একটি জিলাপির ওজন হয় 1 থেকে 1.5 কেজি, যা কেজি প্রতি বিক্রি হয় 180 থেকে 200 টাকায়। আসলে আমাদের এই চলিত জিলাপিগুলি আমাদের সরকারহাট বাজারের একটা ঐতিহ্য। আজকে প্রায় আমাদের বাপদাদার আমলের পর্যন্ত এই চলিত জিলাপি এখানে প্রতিনিয়ত চলতেছে। মাইয়ার শ্বশুর বাড়িতে এবং ফুয়া শ্বশুর বাড়িতে এবং যারা বেড়াইতে আপ্যায়নের জন্য এই চলিত জিলাপিটা আমাদের মির্জাপুরের একটা ঐতিহ্য। এখানে আমাদের শুধু হাটহাজারী সরকার হাটে এটা বেশি প্রতিদিন চলে। মানে যখন শীতকাল আসে তখন আপনি এখানে সব সময় পাবেন। এখানে আপনার সকালবেলা আসলেও চলে, বিকেলবেলাও আসলে, মানে এগুলো মানে সব জায়গায় নিয়ে যায়। দূর দূরান্তের থেকে মানুষ আসে, এখান থেকে খায়। জিলাপিটা খেতে আসলে অনেক সুস্বাদু, এটা অন্য কোথাও পাওয়া যায় না। আমাদের ঠাকুরগাঁও এই জিলাপি না, এরকম জিলাপি। তো একটা জিলাপি মনে করেন 2-3 মিলে খেয়ে শেষ করে পারে না। একটা 1 কেজি 1.5 কেজি পর্যন্ত জিলাপিটা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে ময়দা দিয়ে জিলাপি তৈরি হলেও শুধু হাটহাজারীতেই তৈরি হয় চালের জিলাপি। এখানকার মানুষের সকাল বিকাল নাস্তা সহ অতিথি আপ্যায়নের অন্যতম অনুষঙ্গ এই জিলাপি। তাই তো মুখরোচক এই খাবারের প্রতি মানুষের রয়েছে বাড়তি আগ্রহ। 200 টাকা করে কেজি, আমার থেকে 180 টাকা করে নিয়েছে, কিন্তু অনেক সুস্বাদু। বাসার জন্য নিয়েছে, মানে প্রায় সময় নিয়ে যায়, আমার ফ্যামিলি সবাই রায় করে রাতে গেলে ওটা নিয়ে যায় আমরা। এগুলো অনেক সুস্বাদু, পরিবারের মধ্যেও ভালো লাগে। অনেকবার খাইছি, আমিও নিজেও খাইছি। আমি প্রায় সময় খাই, এখান থেকে কিনে নিয়ে খাই, অনেক ভালো। একটা সময় এই চাউলের জিলাপিগুলো বহুত সুস্বাদু, এগুলো গ্রামে পাওয়া যেত, বাজারে মেলায়। এখন তো দোকানে এখানে বসে থাকে সবাই, বহুত সুস্বাদু। আসলে এটা অনেক অন্য জায়গায় পাওয়া যায় না এই জিলাপিটা। এখানে অনেক লাইন ধরে নিতে হয়,
এই জিনিসটা আপনার এই শীতকালে এটা পাওয়া যায়। এখানে তো অনেক প্রায় দোকান আছে এগুলার, কিন্তু অন্য কোথায় নাই এগুলা। চিড়াইয়ের বাইরে গেলে মনে হয়, হাটহাজারের বাইরে গেলে আর পাবেন না। অনন্য বৈশিষ্ট্যের এই জিলাপি হাটহাজারি ছাড়া দেশের আর কোথাও মেলে না। তাই মচমচে সুস্বাদু এই জিলাপির সুখ্যাতি শুধু দেশেই নয়, ছড়িয়ে পড়েছে বিদেশেও। এজন্য স্থানীয় অনেকেই জিলাপি পাঠান প্রবাসী স্বজনদের কাছেও। তবে দিনে দিনে ঐতিহ্যবাহী এই জিলাপির কদর বাড়লেও হারিয়েছে জৌলুস। একসময় গ্রামেগঞ্জে হেঁটে কাঁধে ভার নিয়ে বিক্রি করা হলেও এখন আর তা দেখা মেলে না। এটি আমাদের খুবই বিখ্যাত একটা ঐতিহ্য। এটা আমাদের একদম গ্রামীণভাবে তৈরি করা হয়। তরতাজা হাতের বানানো, এগুলো তো বাসি না, এগুলো ভালো, সেজন্য খায় এটা শৈলের জিলাপি। প্রতি বছর শীতকালীন সময়ের মধ্যেই এই জিলাপিগুলো পাওয়া যায় এবং দামে মোটামুটি সস্তা আছে। 1 কেজি 180 টাকা করে নিয়েছি। অত্যন্ত সুস্বাদু, যে কেউ এটা একবার টেস্ট করে দেখতে পারে। এই জিলাপিটা খুব বেশি, এই জিলাপিটা না খাইলে মানে ভালো লাগে না, সময় না আমার, মানে এটা একটা প্রিয় খানা আমার। পরিবারেও সবাই খাবে, খেতেও আনন্দ লাগে শীতকালের দিনের মধ্যে, খেয়ে অনেক স্বাদ পাই শৈলের জিলাপিটা। উত্তর চট্টলার ঐতিহ্য জিনিস চাউলের গুঁড়ার চাউলের জিলাপিগুলা, ছোটো বলেন সবাই, বড় বলেন, এগুলো সবাই প্রিয় জিনিসগুলা। যাওয়ার পথে স্বাভাবিকভাবে পরিবারের এবং আত্মীয় স্বজনের জন্য কিছু নিলাম আর কি। এটা আপনার চাউলের পিঠা, শীতকালীন চাউলের পিঠা তো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। অনন্য স্বাদের এই জিলাপি তৈরির প্রচলন কবে শুরু হয়েছে তা জানা না গেলেও স্থানীয়দের মতে শত বছর ধরে এই অঞ্চলে টিকে আছে চাল আর গুড়ের এই জিলাপি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নানা উপকরণের চিপস তৈরির কথা জানেন সবাই, কিন্তু কাঁঠাল আর কলা থেকেও যে চিপস তৈরি হয় তা হয়তো অনেকের অজানা। এমনই মজাদার চিপস তৈরি হচ্ছে পাহাড়ি জনপদ রাঙ্গামাটিতে, জানাচ্ছেন জিয়াউল হক। নানা প্রক্রিয়া শেষে তৈরি হচ্ছে মজাদার চিপস, যা অন্য আর 10টা চিপসের মতো নয়। রাঙ্গামাটির আসামবস্তি এলাকার বাসিন্দা সুবিমল, রিটম, প্রমোদ চাকমা শিক্ষা জীবন শেষ করে আর 10 জনের মতো চাকরির পেছনে না ছুটে হতে চেয়েছেন উদ্যোক্তা। তাই প্রশিক্ষণ নিয়ে নিজ আঙিনায় বাঁশের বেড়ার ছোট্ট একটি ঘরে শুরু করেন কাঁঠাল ও কলার চিপস তৈরি। ভরা মৌসুমে কাঁঠাল সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ায় তা সংরক্ষণ করা হয়। পরে সেগুলো মেশিনে ড্রিলিং করে ড্রাইং শেষে মশলা মেশানোর পর প্রস্তুত হয়ে যাচ্ছে কাঁঠালের মচমচে চিপস। একই প্রক্রিয়ায় তৈরি করা হচ্ছে কলার চিপসও, তবে এতে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না বলে জানালেন উদ্যোক্তারা। ওই কাঁচামাল হচ্ছে 2 কেজি দিই, 2 কেজি দেওয়ার পরে হচ্ছে 20 থেকে 22 মিনিট মতো পর্যন্ত হচ্ছে আমরা ফ্রাই করি। ফ্রাই করার পরে হচ্ছে আবার ডিওয়েলিংয়ের জন্য আমরা দিই। আমরা 4টা প্রোডাক্ট করার চেষ্টা করছি, এই যে আম, কলা, কাঁঠাল এবং আলু। রাঙ্গামাটির পাহাড়ে বিপুল পরিমাণ কাঁঠাল, আনারস ও কলার উৎপাদন হয়, যার মধ্যে কম দাম ও পরিবহন সংকটে অনেক কাঁঠাল বাগানেই নষ্ট হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় বাগানিরা। তাই কাঁঠালের এমন বিকল্প ব্যবহারে লাভবান হবে বাগানি এবং সৃষ্টি হতে পারে নতুন কর্মসংস্থান, এমন আশার কথা জানিয়ে এই উদ্যোক্তা সেজন্য চাইলেন সরকারি সহায়তা। তো এটা অনেকদিন ধরে চেষ্টা করতেছি, আমরা যাচ্ছে, কিন্তু আসলে সরকারি অর্থায়নের অভাবে এটা আমরা বড় আকারে নিয়ে যেতে পারতেছি না আর কি। ফলের এমন বিকল্প ব্যবহারে বিপুল সম্ভাবনা দেখছেন এই কৃষি কর্মকর্তা। যে প্রক্রিয়াজাতকরণ উপাদানগুলি আছে সেগুলির মাধ্যমে যদি আমরা উৎপাদন করতে পারি তাহলে এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 3 উদ্যোক্তার কারখানায় ছোট্ট মেশিনে প্রতিদিন 300 প্যাকেট চিপস উৎপাদন করা সম্ভব হয়, যা অনলাইন প্ল্যাটফর্মে প্রতি প্যাকেট বিক্রি হয় 30 টাকা দরে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। খাবারের জনপ্রিয়তায় পাল্টে গেল খাগড়াছড়ির একটি এলাকার নাম। শুনতে অবাক লাগলো সত্য, মজাদার খাবার পেঁয়াজুর নামে এলাকাটির পরিচিতি পেয়েছে পেঁয়াজু পয়েন্ট হিসেবে। সেটাই বিস্তারিত তুলে ধরছেন নুরুস্তাফা মানিক।
বিখ্যাত কোনো ব্যক্তি কিংবা জনপ্রিয় খাবারের নামে কোনো এলাকার নাম হতে শুনেছি আমরা অনেক। এমনই এক ব্যতিক্রম ঘটনা খাগড়াছড়িতেও আছে। আজকে জানার চেষ্টা করব সেই ঘটনা। আজকে আমরা এসেছি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উত্তর শান্তিপুর এলাকায়। কাগজে কলমে কিংবা আগে এলাকার নাম উত্তর শান্তিপুর হলো, এখন জনমুখে সেটি নাম পেয়েছে পেঁয়াজু পয়েন্ট হিসেবে। অনেকে আবার স্থানীয়রা এটিকে সি বিচ হিসাবেও বলে থাকেন। কেন হলো এই নাম সেটি আজকে জানার চেষ্টা করব। আমি এখন যেখানে আছি এই দোকান থেকেই এই পেঁয়াজু পয়েন্টের নামের উৎপত্তি। সেবিকা চাকমা নামে একজন দোকানি পেঁয়াজু বানিয়ে বিক্রি করতেন এখানে, এবং এখানে লোকজন পেঁয়াজু খেতে আসতেন এবং পেঁয়াজু খেতে খেতে এর জনপ্রিয়তাই এর নাম হয়ে যায় পেঁয়াজু পয়েন্ট হিসেবে। কিভাবে কেন শুরু হলো এই নাম সেটি আজকে শুনবো তারই মুখে। ফাঁসও রানি বোধ রান্ধি, তারপরে পেঁয়াজও ভাঙি আর কি। এই জন্য তো এগুন এই সময় একবার বাড়ি নাই, যে সময় আমি দোকান খুলছি আর অল্প, তারপরে তো আস্তে করে দোকান দিছি আর কি, একটু বেশি হয় না। এই মতন এখনো চলে আছে। এখন পেঁয়াজও ভয়ের নাম হয়েছে এখন। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে খাবার তৈরি করা কিংবা স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি করা, এই কারণে কিন্তু স্থানীয়দের কাছে কিংবা যারা এখানে ঘুরতে আসেন দর্শনার্থী তাদের কাছে বেশ জনপ্রিয় বলছেন যারা খাচ্ছেন কিংবা যারা স্থানীয় রয়েছেন তারা। এর পাশাপাশি স্থানীয়রা অনেকে বলছেন যেহেতু আগে যে উত্তর শান্তিপুর কিংবা শান্তিপুর বললে কিন্তু অনেকে কিন্তু এটিকে চিনতে পারতো না, তবে যখন থেকে এটির নাম পেঁয়াজু পয়েন্ট হয়েছে কিংবা যখন থেকে বেশি বেশি এটি প্রচারিত হয়েছে তখন থেকে কিন্তু এলাকার মানুষ যেখানেই পরিচয় দেখ না কেন তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে তাদের এলাকাকে চিনতে পারে বলে তারা খুব খুশি। এখানে পেঁয়াজগুলো খুব সুস্বাদু, আমরা খাগড়াছড়ি থেকে চলে আসি পেঁয়াজ খাওয়ার জন্য। সামনে সরিষা খেতে আছে, মানে ছবি তুলতে আসে, তারপর পেঁয়াজু পাই, এখানে পেঁয়াজু ভালো লাগে, নাস্তা করতে আছে এরকম আর কি। শুক্রবারে আপনি সবসময় এখানে 1-150 পোলাপান পাবেন সবসময়। এখানে আসি ঘোরার জন্য। এখানে আমি পেঁয়াজু বানাই আর নানা ধরনের হাতের জিনিস বানাই, ওইগুলো আমার থেকে অনেক ভালো লাগে। এখানে নতুন তেল, ফ্রেশ তেল, প্রতিদিন নতুন তেল, সেই জন্য মজা লাগে, সেই জন্য মানুষ প্রতিদিন এখানে চলে আসে। কিন্তু একটা পেঁয়াজু পয়েন্ট হওয়ার কারণে মানে লোকেশনটা সবাই জানে, যার কারণে আমাদেরও একটু সুবিধা হয় আর কি। স্থানীয়রা কিংবা দর্শনার্থীরা এখানে শুধুমাত্র পেঁয়াজু খাওয়ার জন্য নয়, চেঙ্গি নদীর যে পার রক্ষা বাঁধ রয়েছে সেই পার রক্ষা বাঁধের যে সৌন্দর্য রয়েছে কিংবা বসার যে স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু স্থানীয় কিংবা দর্শনার্থীরা এসে সময় কাটান এবং উপভোগ করেন। এবং এখন যে সামনে যে রাবার ড্যামটি রয়েছে সেই রাবার ড্যামের পানি জমিয়ে কিন্তু এখানে নৌকা ভ্রমণেরও কিন্তু একটি সুযোগ রয়েছে। মানে নদীতে যখন পানি জমে এখানে দেখতে আসলে অনেক সুন্দর লাগে, তো এখানে মানুষজন ঘুরতে আসে আর কি। আর এখানে ওনারা পেঁয়াজু বানায়, স্পেশালি পেঁয়াজু বানায় বিদায়, তো এই জায়গাটার নাম মূলত পেঁয়াজু পয়েন্ট বলা হয়েছে আর কি, রাখা হয়েছে এই জায়গা। যখন বৃষ্টি হয় না ওই রাবারটা ফুলায় কি করে এখানে পানি দেয়, এদের দেখার জন্য আমরা সপ্তাহে আপনার 2-3 বার করে আসা হয়। আবার জায়গাটাও সুন্দর আছে এখানে বিকাল হলে টুরিস্ট আরো বাড়ে, স্থানীয় যারা আছে এরাও আসে, আবার বাইরে থেকেও আসে। মন আনন্দ জোড়ানোর জন্য এই পরিবেশটা আসে। আমরা তো আরও প্রতিদিন এই প্রেজেন্টে খুব বেশি প্রতিদিন আসা হয়, এই পরিবেশ খুবই সুন্দর। শুরুতে শুধুমাত্র একটি মাত্র দোকান থাকলেও কিন্তু এখন যেহেতু এখানে দর্শনার্থীদের উপস্থিতি হয়, অনেক লোক সমাগম হয়, সে কারণে কিন্তু আস্তে আস্তে ব্যবসার পরিধিও বাড়ছে। এখন অনেকগুলো খাবারের দোকান বসেছে এই পেঁয়াজু পয়েন্ট এলাকায়। নিজস্ব জায়গা, কোনো বাসা ভাড়া নাই, জায়গা ভাড়া নাই, যা পাই তা দিয়ে মোটামুটি পরিবারে কোনো রকম বরণ পোষণ করা। আমি সবজি সৎপতি মুরগির পা বাজি মাছ এগুলো বিক্রি করি। একসময় চেঙ্গি নদীর ভাঙ্গন রোধে যে প্রকল্প নেওয়া হয়েছিল সেই পার রক্ষাবাদ এখন শুধুমাত্র পার রক্ষাবাদে সীমাবদ্ধতা নেই, এখন এখানে অনেকের কর্মসংস্থানের পাশাপাশি হয়েছে বিনোদনের সুযোগ। খাগড়াছড়ির সচেতন মহল বলছেন শুধুমাত্র আউটরিডার কিংবা অন্যান্য যেসব জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে সীমাবদ্ধতা না থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্পট যদি সরকারি পৃষ্ঠপোষকতায় পর্যটক কিংবা এখানকার স্থানীয়দের বিনোদনের জন্য যদি সহজলভ্য করা হয় তবে বিকশিত হবে এখানকার পর্যটন খাত এবং কর্মসংস্থান হবে নতুন আরো অনেকেরই। মা বাবা কেউ নেই, তাই হাতির এতিম বাচ্চারা মানুষেরই আদর যত্নে বড় হচ্ছে কক্সবাজারের ডুলহাজারা সাফারি পার্কে। এমন কিছু এতিম বাচ্চার বড় হওয়ার গল্প জানাচ্ছেন আজিম নিহাত, ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। ছোট্ট এই শাবকটির বয়স মাত্র 3 মাস পেরিয়েছে। এলোমেলো হলেও এখনো সে 4 পায়ে ভোট দিয়ে হাঁটে। দিনের অনেকটা সময় খাঁচায় কাটে না তার। মাঝে মধ্যে মাহুদ যখন তাকে খাঁচা থেকে বের করে তখন সে জঙ্গলে গিয়ে তার মাকে খোঁজে।
হাউমাউ করে কেঁদেও মাকে খুঁজে না পেয়ে আকাশ সমান কষ্ট নিয়ে ঢুকে যায় খাঁচায়। মাহারা এই শাবকটির ঠিকানা এখন কক্সবাজারের ডুলহাজার সাফারি পার্ক। যে সময়ে মায়ের পরম যত্নে থাকার কথা, সেই সময়ে শাবকটি বন্দি পার্কের লোহার কাছায়। মাহতরা যদিও তাকে মায়ের মমতার পরশ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারপরও মায়ের একটুখানি স্পর্শের জন্য যেন তার মন কাঁদে। গত 5 জানুয়ারি টেকনাফের পাহাড়ের পাদদেশে মেলে শাবকটি। ধারণা করা হচ্ছে মা হাতিটি মেরে ফেলা হয়েছে, অথবা শাবকটি অসুস্থ হয়ে পড়ায় সঙ্গে নিয়ে যেতে পারেনি মা। চিকিৎসক বলছেন, বনকর্মীরা উদ্ধার করে পার্কে নিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল শাবকটির। মাঝখানে ডায়রিয়াতেও আক্রান্ত হয়েছিল, যার ফলে প্রথম দিকে তাকে বাঁচানো চ্যালেঞ্জ হয়ে পড়ে। কিন্তু এখন সুস্থ হয়ে ধীরে ধীরে বেড়ে উঠছে সে। মায়ের দুধের অভাব পূরণ করতে খাবার হিসেবে প্রতিদিন শাবকটিকে 10 লিটার দুধ দেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। যখন নিয়ে আনা হয়েছে এখানে, উনি একদম শুকনা ছিল, মানে তার শরীরে কিছু ছিল না, দাঁড়াইতে থাকতে পারে না। তখন আমরা, আমাদের ডাক্তার স্যার আছে, উনি যেভাবে নির্দেশ দিছে ল্যাকটেশন 1 খাওয়ানোর জন্য, সেভাবে আমরা ওইগুলো খাওয়াইয়ে এখন মোটামুটি সুস্থ বা শ্বাসটা ফিরে আইছে। লালন পালন করছিলাম, ছোটকাল হইয়া দুধ খাওয়াইছে, সব কিছু করছি, আমি বাবা মার মতো লালন পালন করেছিলাম। আমার না দেখলে তো কান্দাকাটি করবো না, না বাড়িতে থাকা যায় না। এ তো আমার ছোটকাল হইতে এটা ফলার মতো লালন পালন করেছি না, এখন এর বেশি মন এগিয়ে গেছে। এই শাবকটি প্রথম নয়, এর আগেও 2টি মা হারা শাবক উদ্ধার করে আনা হয়েছিল ডুলহাজার সাফারি পার্কে। তাদের একজনের নাম দেওয়া হয় বীর বাহাদুর, আরেকজনের নাম যমুনা। 3 বছরের বীর বাহাদুর এখনও খাঁচায় বন্দী। পাগলাটে স্বভাবের কারণে পার্ক কর্তৃপক্ষের কাছে তার একটা আলাদা পরিচিতি আছে। বড় হলেও বাচ্চা স্বভাব যায়নি বীর বাহাদুরের। অন্যান্য খাবারের সাথে এখনো নিয়ম করে দুধ পান করে সে। যমুনা বয়সে বীর বাহাদুরের চেয়ে বড়। বীর বাহাদুর খাঁচায় বন্দী থাকলেও গত 3 মাস ধরে মাহুতের কাছে প্রশিক্ষণ নিচ্ছে যমুনা। অল্প সময়ে আচার আচরণ শিখতে বেশ পারদর্শী হয়ে উঠছে সে। মাহারা শাবকদের বড় করতে গিয়ে একসময় মাহুতের সাথে বাবা সন্তানের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। কিভাবে সন্তানের স্নেহে পরম যত্নে শাবকদের বড় করছেন তা তুলে ধরেন চ্যানেল 24-এর কাছে। বিএসের অনুমোদন ক্রমে ওকে আমরা ল্যাকটোজেন 1, ওটা আমরা আপনার 90 গ্রাম পরিমাণে 1 লিটার পানির ভিতরে 90 গ্রাম দুধ দিয়ে ওকে খাওয়ানো হয়। ও দুধটুকু খায়, এরপর থেকে পর্যায়ক্রমে দুধ খায়। ওকে বর্তমানে এখন দুধের উপরে আছে, দুধ ছাড়া অন্য কোনো খাবার ওকে খাওয়ানো হয় না। ওই মাহু যে দেখাশোনা করতেছে, ওকে রোদ্রে নিয়ে যায়, রোদ্রে থাকে, যখন শরীরের তাপ আসে তখন আবার ওকে রুমে নিয়ে আসে এবং টাইম টু টাইম ওকে দুধ খাওয়ানো হয়। বাইরে যদি সারি দিই, মাকে মানে এভাবে আদায় জঙ্গলের মধ্যে যাইয়া মাকে খুঁজতেছে, কিন্তু মা তো পাবে না, ও গন্ধ আদায় সুরতা মানে লড়াচড়া করবে, মানে একটু শিক্ষার দেবে। চিকিৎসক বলছেন, সম্পূর্ণ সেবা প্রদান করার পরও মায়ের স্নেহ বঞ্চিত হয়ে মানসিকভাবে সমস্যায় পড়ে যায় শাবকগুলো। ফলে মায়ের অভাবে অনেক সময় বড় হওয়ার সাথে সাথে উগ্র আচরণ শুরু করে। মাঝখানে একবার ডায়রিয়া হয়েছিল, ডায়রিয়ার ওষুধ দিচ্ছি, আলহামদুলিল্লাহ এখন ডায়রিয়া ভালো, স্বাস্থ্যের উন্নতি হয়েছে, এখন খাওয়া দাওয়া করতেছে। এই মুহূর্তে মেজর কোনো সমস্যা নেই। না, আমরা দুর্বলতা ছাড়া আর অন্য কোনো কিছু পাই নাই। মাঝখানে নাভিতে একটু গিয়েছিল, নাভিটাও এখন শুকাইছে এবং তার আচরণের মধ্যে অনেক ভিন্নতা দেখা গেছিলো, অ্যাবনর্মালিটিস দেখা গেছিলো। তো এটার মধ্যে স্বাভাবিকভাবে ভিন্নতা আসবে, কারণ পরিবেশ তার আচরণকে 60% চেঞ্জ করে। প্রত্যেকটা জিনিসে চ্যালেঞ্জেবল, কারণ মানুষ হলে মানুষের কথা বুঝতো, কিন্তু পশু পাখির তার যে কী সমস্যা হচ্ছে সেটাও তো সে বলতে পারে না। তার প্রতিদিন সকালবেলা তার প্রস্রাব পায়খানা পরীক্ষা করা হয়, তার প্রস্রাব পায়খানা দেখে আমাদেরকে বুঝে নিতে হয় যে সে স্বাভাবিক না অস্বাভাবিক। কাজে এটা আমাদের প্রত্যেকটা প্রাণীকে বাঁচিয়ে রাখা এখানে চ্যালেঞ্জ। আর আপনি জানেন সাফারি পার্কে সচরাচর ওই প্রাণীগুলি আনে যেগুলি বিপদাপন্ন, বিপদগ্রস্ত বা বিলুপ্ত হয়ে গেছে, ওই সমস্ত প্রাণীগুলি। ওই প্রাণীগুলিকে আমরা এখানে এনে চিকিৎসা করে সুস্থতা করে এবং তাদেরকে আবার পরিবেশে ফিরে দেওয়ার জন্য তারা যাতে নিরবিচ্ছিন্নভাবে বংশ বিস্তার করতে পারে, সেটা ছিল আমাদের লক্ষ্য। 2222 একর নিবিড় বনে গড়ে ওঠা ডোলহাজারা সাফারি পার্কে এখন 200 প্রজাতির পশু পাখি রয়েছে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।
শীত মানেই মজাদার সব খাবার, যার অনেকগুলোর সাথে জড়িয়ে খেজুরের রস। এই রস না হলে যেন জমে না পিঠাপুলি। শীত শেষের দিকে হলেও এখনও রস সংগ্রহের ধুম বান্দরবানের পাহাড়ে, জানাচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। আজ এসেছি বান্দরবান সদর উপজেলার উডুলবনিয়া, বান্দরবান রাঙ্গামাটি সড়কের যে উডুলবনিয়া নামক স্থান রয়েছে সেখানে আসলে আমরা দেখেছি বান্দরবানের উডুলবনিয়া এলাকায় বিশেষ করে গ্রাম বাংলার যে ঐতিহ্য, সকালে কাক ডাকা ভোরে গাছিয়ার আসলে ব্যস্ত সময় পার করে শীতের এই সময়টাতে যখন কুয়াশা ঘন পরিবেশ থাকে, ঠিক তখনই খেজুর গাছগুলো থেকে উঠে তারা রস সংগ্রহ করে। আমরা কথা বলেছি যারা গাছিয়ারা আসলে এই রসগুলো সংগ্রহ করে তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে শীতের আগমনের শুরু থেকেই বান্দরবানের বিভিন্ন যে জায়গাগুলোতে তারা খেজুর গাছ রয়েছে সেগুলো সংগ্রহ করে এবং মার্কিং করার পরে শীতের আগমনের 15 দিন আগে থেকে তারা বিভিন্ন গাছগুলো কোদাই করে পরিষ্কার করে সোনালী রঙের যে আঁশ সেটি বের করে এবং ওখান থেকে 15 দিন পরে এসে একটি বাঁশের নল দিয়ে সেখান থেকে রস পড়ার পরিবেশ তারা সৃষ্টি করে দেয়। কালের পরিক্রমায় দেশের বিভিন্ন জায়গায় আসলে গাছিয়াদের এখন সংকট দেখা দিয়েছে, সেজন্য অনেকগুলো গাছ থাকার সত্ত্বেও সেখান থেকে রস তারা ঠিকভাবে আহরণ করতে পারছেন না, পাশাপাশি বাজারজাতেরও একটি সমস্যার কথা তারা আমাদেরকে জানিয়েছে। আমরা ওই শীতকালে এলে আমরা ওই গাছটা চুলি, তারপরে ওই কিছুদিন 6-7 দিন পর আবার মানে এটা কাটা শুরু করি, তারপর মানে রস বাইর করি, এগুলো বিক্রি করি। 60টা গাছ অনুযায়ী ধরো 70 লিটার 80 লিটার বা 90 লিটার এরকম একদিনে একরকম পাওয়া যায় না, 1000-4000 এরকম বেচা হয়। আগের মতো লস গাছ থেকে পড়তেছে না, আগে 100টা গাছ ছিল, এখন মতো 30-50-60টা হয়ে গেছে। তারপর আগে এক গাছের লস পাওয়া যায় 10 কেজি, এখন পাওয়া যায় 2 কেজি, তো আজকে 8 কেজি। বর্তমানে যে গ্রাম বাংলার ঐতিহ্য হিসাবে আসলে বলতে গেলে শহর অঞ্চল বা ইট পাথরের যে শহরগুলো রয়েছে সেখানকার মানুষেরা আসলে এখানকার যে পরিবেশ রয়েছে, পরিস্থিতি রয়েছে, রসের যে একটা ঐতিহ্য রয়েছে সেই বিষয়টি আসলে ভুলে যাওয়ার পথে, এবং সেজন্য গ্রাম বাংলার মানুষ কিন্তু এখনো পর্যন্ত খেজুর রসের প্রতি মানুষের যে আগ্রহ রয়েছে সেটি সৃষ্টি করার জন্য এবং ঐতিহ্য ধরে রাখার জন্য তারা বিভিন্ন গাছ থেকে রস সংগ্রহ করে বিভিন্ন জায়গাগুলোতে বিক্রি করছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে তাদের অতীতের যে পূর্বপুরুষ রয়েছে তাদের যে ধারাবাহিকতা রয়েছে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করা সেটি তারা করে যাচ্ছে, পাশাপাশি এটির মাধ্যমে মানুষকে রসের স্বাদ নেওয়ার যে সুযোগটি সেটিও তারা করে দিচ্ছে বলে জানিয়েছে। 10 কেজি 12 কেজি এরকম রস পাই, বিভিন্ন এলাকা থেকে ফোন দেয় রস নিবার জন্য, আমরা রস বিক্রি করছি। খেজুর গাছ তো এখন তো এই মারা গেছে, সরকার যদি আমাদের কিছু সাহায্য করে আমরা আর কিছু চারা লাগাইতে পারি। আমার তো 50টার মতো খেজুর গাছ ছিল, এখন ময়রা দরিয়া 30টার মতো আছে। এখন কিছু গাছ ওই রস কম পড়ে, এখন আর কিছু গাছ মধ্যম পড়ে, আর কিছুটা ভালো পড়ে। যদি কৃষি বিচারে আমাদেরকে সহযোগিতা করতে পারে তাহলে আমাদের ভালোভাবে লাভ হবে। আমাদের এই যে বান্দরবান রাঙ্গামাটি এগুলা এখানে রস উৎপাদন বেশি হয়, খেজুর গাছ একটু বেশি, তাই আমরা ওই যে যাদের মালিকদের কাছ থেকে রসগুলা সংগ্রহ করে পাইকারি হিসাব করে নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায়, মনে করেন চিটাগাং এবং কি ঢাকা, নোয়াখালী সব জায়গায় আমরা প্রচার করি। আমরা কথা বলেছি বান্দরবানের দুর্গম এলাকা থেকে, দুর্গম এই এলাকাগুলোতে আসলে খেজুর রস সংগ্রহ করতেছে, শহর থেকে অনেক ক্রেতারা এখানে এসে ভিড় করে। তারা আমাদেরকে জানিয়েছে তারা অনেকদিন ধরে অর্ডার দিয়ে রাখে আসলে খেজুরের রসের জন্য, সব সময় পাওয়া না যাওয়ার কারণে, কিন্তু যখনই তারা সুযোগ পায় তখনই ভোরবেলা এসে সেই রসগুলো আসলে সংগ্রহ করে নিচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছে তাদের যে ছোটবেলার যে ঐতিহ্য রয়েছে, দীর্ঘকালের যে পরিক্রমা, মানুষের শীতের যে সময়টাতে পিঠা উৎসব বলা হয়, বিভিন্ন রকমের রসের এবং শীতকালীন পিঠাগুলো খাওয়ার জন্য তারা রস সংগ্রহ করছে। এবং আমরা কথা বলছি বেশ কিছু অভিভাবকের সাথে, তারা বলছে তাদের আগামী প্রজন্মকে যে খেজুরের রসের পিঠা আর শীতের যে পিঠাগুলো সেগুলো সম্পর্কে পরিচিত করে দেওয়ার জন্য এই রস ভূমিকা রাখে এবং খেজুরের রসের গুরুত্ব সম্পর্কে তাদেরকে জানানোর জন্য তারা রসগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমার সামনেই আমি দেখছি যে গাছ থেকে উনি রস নামাচ্ছেন এবং একদম ফ্রেশ রসটা আমি পাচ্ছি এখান থেকে। তো এটা আসলে আমরা বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে দেন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পিঠার সাথে খেজুরের রসের যে পিঠাগুলো হয় সাধারণত সেই পিঠাগুলো বানিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা
খাবো। অন্তত বছরে একটা বার আমরা চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি যে একটা বার অন্তত এসে ফ্রেশ এই রসগুলো নিয়ে গিয়ে আমার পরিবার পরিজন নিয়ে, যে আমাদের গ্রামীণ যে ঐতিহ্যটা, আমাদের যে বাংলাদেশের মানুষের যে ঐতিহ্যটা রস খাওয়ার শীতকালীন সময়, সেটা যাতে ধরে রাখতে পারি, আমার পরবর্তী প্রজন্মকে যাতে এটা দিয়ে যেতে পারি, সেজন্যই আসলে রস কিনতে আসা। আমি অনেক ধরে রস কেনার জন্য আগ্রহ আমার, তো আজকে পাইছি ওনাকে, রস কেনার জন্য আমি আসছি। আমি একজন প্রবাসী, তো আমার পিঠা খাওয়ার জন্য অনেক শখ, এই জন্য আমি আজকে রস কিনতে আসছি ওনার কাছ থেকে। মানে 20 লিটার আমি অর্ডার করছি, এগুলো নিয়ে আমি এই ইয়াতে যাব, সুয়েট রাঙ্গুনিয়াতে। ওখানে আমার আত্মীয় বাড়ি আছে, ওখানে নিয়ে যাব। ওখানে মানে আমরা বাবা পিঠা, বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা বানাই খাবো আর কি। আসলে রসগুলো এখন তো পাওয়াই যায় না, এখন তো সব কিছু ভেজালে পরিণত হয়েছে। চাই গ্রামের দিক দিয়ে মানে রসের আশা করছিলাম, দেখি যে মানে আমার এই যে আঙ্কেল উনি খুব ভালো মানের রস আমাকে দিলেন। আমি লিচুবান থেকে আসছি, এই এলাকার রসগুলো একটু ভালো, গুণাগুণও ভালো, এই কারণে আমি এখান থেকে রস নিয়ে পিঠা বানিয়ে খাবো, এটা আমার মূল। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে দিন যতই যাচ্ছে আসলে খেজুর গাছ বিলুপ্তির পথে যাচ্ছে, পাশাপাশি যে সমস্ত গাছিয়ারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছে এবং করে, তাদেরও কিন্তু আসলে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। কৃষি নির্ভর এই বাংলাদেশে কৃষকের সংখ্যা কমে যাওয়ার কারণে সেই বিষয়গুলো তারা জানিয়েছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে আগামীতে খেজুর গাছ লাগানো, বিভিন্ন জায়গাগুলোতে খেজুর গাছের সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে খেজুরের রস সংরক্ষণের জন্য তারা বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি যে সমস্ত গাছিয়ারা এই খেজুর গাছ থেকে রস আহরণ করে, তারা আমাদেরকে জানিয়েছে অতি দ্রুত সময়ের মধ্যে যদি কৃষকদের প্রশিক্ষণ দেওয়া না যায় বা খেজুর গাছ সম্প্রসারণ করা না যায়, তাহলে অচিরে কিন্তু হারিয়ে যাবে এই গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস আর শীতের পিঠা উৎসবের যে আয়োজনটি। তো তারা দাবি করছে কৃষকদের প্রশিক্ষণ, গাছিয়াদের প্রশিক্ষণ, পাশাপাশি খেজুর গাছ সম্প্রসারণের মাধ্যমে আগামী প্রজন্মকে খেজুরের রস এবং গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটি যাতে ধরে রাখার জন্য পদক্ষেপ বা প্রকল্প হাতে নেওয়া যায়। এটির মাধ্যমে পাহাড়ি এই জনপদের পাশাপাশি গ্রাম বাংলার যে ঐতিহ্য রয়েছে খেজুর গাছের, সেটি সংরক্ষণ করা সম্ভব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী আজ থেকে বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ। তবে দ্বীপের বাসিন্দারা চান অন্তত ফেব্রুয়ারি মাসেও সেন্ট মার্টিন উন্মুক্ত থাকুক পর্যটকদের জন্য। বিস্তারিত জানাচ্ছেন আজিম নিহাত। চলতি মৌসুমে পর্যটন স্পট হিসেবে সারা দেশের কাছে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন সেন্ট মার্টিন দ্বীপ। কারণ এই দ্বীপে সরকারের পক্ষ থেকে জাহাজ চলাচল নিষিদ্ধের বিষয়ে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। সর্বশেষ এখানকার পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং দ্বীপের মানুষজনের দাবিতে গত নভেম্বর থেকে জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু নভেম্বর মাসে নানা তালবাহনার কারণে একটি জাহাজও দ্বীপে যেতে পারেনি। সর্বশেষ ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হওয়া জাহাজ চলাচল আজকেই শেষ হতে যাচ্ছে। অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারির যে 2 মাস পর্যন্ত সরকারের পক্ষ থেকে অনুমতি দিয়েছিল, সেটির আজকে শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল। ফলে দ্বীপের মানুষ যেটি বলছে যে তাদের দুর্ভিক্ষ নেমে আসতে খুব একটা সময় লাগবে না, কারণ তারা অন্যান্য সময়ে প্রায় 4 থেকে 5 মাসের মতো একটানা পর্যটক সেখানে যাতায়াত করে তাদের সেই একটানা 4 থেকে 5 মাসের ব্যবসার যে আয় হয় সেটি দিয়ে বাকি সময়গুলো তারা টেনে নেয়। কারণ দ্বীপের মানুষের এই মুহূর্তে সবচেয়ে বেশি আয়ের একমাত্র খাত হচ্ছে মূলত পর্যটন। কারণ আগে মাছ ধরা সহ নানা পেশায় জড়িত থাকলেও সেখান থেকে ধীরে ধীরে লোকজন গত কয়েক বছরের ব্যবধানে পর্যটনে বেশি ঝুঁকে গেছে। ফলে এই পর্যটন ব্যবসার মাত্র 2 মাসের আয় দিয়ে বাকি 10 মাস তারা কিভাবে চলবেন সেটি নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন। এর প্রেক্ষিতে তারা যেটি বলছেন যে অন্তত দ্বীপের মানুষের কষ্টের কথা চিন্তা করে, দ্বীপের মানুষের আয়ের কথা চিন্তা করে এই ফেব্রুয়ারির মাস যে শুরু হচ্ছে আগামীকাল থেকে, সেই ফেব্রুয়ারির মাসটা অন্তত যদি দ্বীপে পর্যটক যাতায়াত স্বাভাবিক রাখা হয় এবং চালু রাখা হয়, ফলে তারা কিছুটা হলেও স্বাভাবিক হতে পারবেন। বাকি দুর্ভিক্ষের যে সময়গুলোর আশঙ্কা করছেন তারা, অভাব অনটনের যে সময়গুলোর জন্য আশঙ্কা করছেন, সেই সময়গুলোতে কিছুটা হলেও এখান থেকে তারা ভর্তুকি নিতে পারবেন। কিন্তু সরকার বরাবরের মতোই তার হাটলাইনে রয়েছেন। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসন এবং বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তাদের কাছে অনুমতি রয়েছে আজকেই সর্বশেষ এবং আগামীকাল থেকে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার। ফলে সরকার তার নিজের জায়গায় হাটলাইনে রয়েছেন, অন্যদিকে দ্বীপের মানুষের মধ্যে হাহাকার বিরাজ করছে এবং সেখানে যারা ব্যবসায়ী আছেন, যারা বিনিয়োগ করেছেন, তাদের মধ্যেও হাহাকার বিরাজ করছে। তারা চায় যে অন্তত ফেব্রুয়ারি মাসটা রমজানের আগ পর্যন্ত ফেব্রুয়ারি মাসটা তারা চায় যে সেখানে দ্বীপে অন্তত পর্যটকবাহী জাহাজ চলাচল চালু রাখা হোক। ফেব্রুয়ারি মাস যদি পর্যটন মৌসুম না থাকে,
দ্বীপের মানুষ আলটিমেটলি তারা পূর্বের যে বিভিন্ন অনৈতিক কাজে তারা ফিরে যাবে, শামুক, ঝিনুক, কড়ি, পাথর ইত্যাদি এগুলো আহরণ করবে এবং মাদক ব্যবসাতে জড়িয়ে যাবে। 3টা মাস পর্যটক যাতায়াত করে, সেই সময়টাতে উনি হচ্ছে নানান ধরনের অজুহাত দিয়ে উনি ওনার কর্ম দেখা। 2 মাস কামে 12টা মাস কেমনি চলবে এটা আমি জাতির কাছে বিচার দিলাম। পরিবেশ উপদেষ্টা অত্যন্ত মানবিক, উনি চাইলে আমাদেরকে ফেব্রুয়ারি মাসটাও সে দিতে পারেন। আমরা নভেম্বরের একটা দিনও পাইনি, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পেয়েছি। সো আমাদের গত বছরের ব্যবসায়িক অবস্থা আর এবছরের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ অবস্থা। গত নভেম্বর মাসে জাহাজ এখানে আসার কথা পর্যটক নিয়ে, কিন্তু জেডি গার্ডের ব্যর্থতার কারণে, জেডি গার্ড খুঁজে না পাওয়ার কারণে গত নভেম্বর মাস সেন্ট মার্টিন থেকে কোনো জাহাজ আসেনি, পর্যটক আসেনি। দ্বীপের মানুষ এবং পর্যটন সংশ্লিষ্টদের অভিযোগ যে পরিবেশের অজুহাত তুলে মূলত সেন্ট মার্টিন থেকে পর্যটকদের বিমুখ করে দেশের অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত করা হচ্ছে এবং একই সাথে দ্বীপের মানুষজনকে তাদের অভাব অনটনের মধ্যে ফেলে দিয়ে তারা যাতে সেখান থেকে বিমুখ হয়ে যায় এবং সেন্ট মার্টিন দ্বীপ থেকে তারা সরে যায়, সেই চক্রান্তই সরকারের পক্ষ থেকে করা হচ্ছে বলে দ্বীপের মানুষ দাবি করছেন। তবে সরকার বারবার যেটি বলছেন, তারা পরিবেশ রক্ষার জন্য, সেন্ট মার্টিন দ্বীপের যে জীববৈচিত্র্য সেটি রক্ষার জন্য তারা এই ধরনের পদক্ষেপ নিয়েছেন। এ ছিল আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপে জাহাজ চলাচলের সর্বশেষ। দর্শক, এ ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের ভিন্ন ধর্মী সব খবর নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহে একই সময়ে। সবাই ভালো থাকুন।